আজ অষ্টমবারের মতো পাত্রপক্ষ অরিনকে রিজেক্ট করে গেল। চলে যাওয়ার সময় পাত্রের মা মলিন মুখ করে বলেন, আমরা খুব শীঘ্রই জানাবো। অরিন জানে এই শীঘ্রই সময়টা আর কখনোই আসবে না। অরিনের মা হালিমা হাল ছেড়ে দিয়ে বলেন, আর সম্ভব না। মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রাখতে হবে। অরিনের কান্না পেয়ে গেল অজান্তেই। মা এভাবে কেন বলেন? অরিনের বয়সটাই বা কি? মাত্র 20-এ পা রেখেছে। এই বয়সই তো বিয়ের জন্য শেষ সীমা নয়। আর যে পাত্রপক্ষ কেবল গায়ের রং দেখে পাত্রী রিজেক্ট করে চলে যায়, তাদের অরিন মানুষ বলেই মনে করে না। প্রত্যেকবার পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাড়িতে শোক দিবস শুরু হয়। মা হতাশ মুখে বসে থাকেন, যেন কেউ মারা গেছে। আজও তাই হলো। তবে আজকে নতুন যেটা যোগ হয়েছে, মা একটু পর পর মুখে আঁচল চেপে কাঁদছে। এত কিসের কষ্ট তার? অরিন তো মেয়ে হয়েও ছেলের কাজ করে। ভার্সিটির ক্লাস শেষ করে 6টা টিউশন সামলায়। মোট 12,000 টাকা ইনকাম হয়। সংসারের সকল দায়িত্ব তার কাঁধে। ছোট বোনেদের স্কুলের বেতন দিতে হয়। মাসে মাসে মানুষের ধারের টাকা শোধ দিতে হয়। তাদের সংসারে এমন কোনো মাস নেই যেই মাসে ধার নেওয়া হয়নি। মা কোমরের ব্যথার জন্য কাজ করতে পারে না, আলাদা একজন বুয়া রাখতে হয়। অরিন চেষ্টা করে টিউশনি বাড়াতে, কিন্তু সময় পায় না। বেশি বেতনের টিউশনিও জোগাড় হয় না। তাদের মতো অজপাড়াগে থেকে এর চেয়ে বেশি বেতনের টিউশনি পাবার স্বপ্নও দেখাও পাপ। আগে অরিনদের অবস্থা এত খারাপ ছিল না। বাবার মৃত্যু আর ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর জীবনে অন্ধকারে ঢল নামলো। মা অনেকদিন কোনো কথা বলতে পারলেন না। বিছানায় পড়ে রইলেন। সুস্থ সবল যুবক, ছেলে হারানোর শোক সহজে কাটানো যায় না। অরিন ভার্সিটি যাওয়ার সময় তারিন আর জেরিনকে স্কুলে ড্রপ করে যায়। আজও তাই করলো। তারিন জেরিন ক্লাস 2-এ পড়ে। দুজন যমজ। তারিনের গায়ের রং কালো হলেও এই দুই বোন ফর্সা হয়েছে। অরিন এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যে ওদের বিয়ে দিতে মায়ের কোনো অসুবিধা হবে না। স্কুলের গলি পার হওয়ার সময় চায়ের দোকান থেকে হাসাদ ভাই ডাকলেন। এই যে অরিন, শুনে যাও। অরিনকে অনিচ্ছায় থামতে হলো। হাসাদ ভাই মানুষটা ভালো, কিন্তু ইদানিং তিনি অরিনের দিকে অন্যরকম নজরে তাকাচ্ছেন। রাস্তায় দেখা হলেই অকারণে দাঁড় করিয়ে কথা বলবেন, লাজুক ভঙ্গিতে হাসবেন। অরিনের ভীষণ অস্বস্তি হয়। এই মানুষটিকে সে পছন্দ করে না, কিন্তু এই কথা মুখের উপর বলাও যায় না। মা একবার অনেক অসুস্থ হয়ে পড়ে। অরিন হাসাদের থেকে 26,000 টাকা ধার করেছিল। মাকে হসপিটালে ভর্তি করানো জরুরি ছিল। সেই টাকার শোধ দিতে পারলেও হাসাদ ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা সম্ভব হয়নি। কিন্তু এত টাকার শোধ অরিন কোত্থেকে দিবে? সেই টাকার শোধ দিতে পারলেই হাসাদ ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা সম্ভব। কিন্তু এত টাকার শোধ অরিন কোত্থেকে দিবে? তাই যতদিন টাকার ব্যবস্থা না হচ্ছে, হাসাদ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাচ্ছে না। অরিন হাসি মুখে ঘুরে তাকালো। কি ব্যাপার হাসান ভাই? যাচ্ছ কোথায়? এই তো ভার্সিটি যাচ্ছি। ও আচ্ছা, চলো আমি রিক্সা ডেকে দেই। রিক্সা লাগবে না, আমি হেঁটে যাব। এত দূর হেঁটে যাবে? বলো কি, পা ব্যথা করবে তো? প্রতিদিন হেঁটে যাই, আমার অভ্যাস আছে, তাই সমস্যা হবে না। হাসাদ গম্ভীর মুখে কিছু একটা চিন্তা করে বলল, আমি ভাবছি খুব শীঘ্রই একটা বাইক কিনবো। এরপর তোমাকে আর কষ্ট করতে হবে না। রোজ বাইকে করে ভার্সিটি যেতে পারবে। অরিনের গা জ্বলে উঠল, কিন্তু সে শুধু হাসলো, কোনো জবাব দিতে পারল না। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে বোবা বানিয়ে দেয়। ক্যান্টিনে বসে শুকনো রুটি চিনি দিয়ে খাচ্ছিল অরিন। দূর থেকে সেই দৃশ্য দেখে ইলমির এত মায়া হলো। দুটো ফ্রাইড রাইস অর্ডার দিয়ে সে অরিনের সাথে বসলো। অরিনের হাত থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো। দেখি তো কি এনেছিস। অরিন আড়ষ্ট কণ্ঠে বলল, তেমন স্পেশাল কিছু না, রুটি আর চিনি। সকালে মা অসুস্থ ছিল, তাই রান্না করতে পারিনি। রাতে বেঁচে যাওয়া রুটি নিয়ে আসতে হয়েছে। খুব মজা। ইলমি কত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। অরিনের মন ক্রমশ খারাপ হতে লাগলো।
চূড়ান্ত মন খারাপ হলো যখন দেখলো ইলমি তার জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছে। অরিন সাথে সাথেই বলল, আমার খিদে নেই। একটা থাপ্পড় দিব। তোকে ছাড়া একা একা কিছু খেয়েছি কখনো? অরিনের কেঁদে ফেলতে মন চাইল। সবসময় ইলমি কেন তার জন্য করবে? সে তো ইলমির জন্য আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। নিজের বাড়িতে এনে ইলমিকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পায়নি। প্রথম যেদিন ইলমি তাদের বাড়িতে গেল, মেনুতে তখন ছিল কেবল ডাল আর শুটকির ভর্তা। ইলমি ঝাল খেতে পায় না, আবার এত বড় ঘরের মেহমানকে শুধু ডাল খেতে দেওয়া যায় না। অরিন কোনো মতে একটা ডিমের ব্যবস্থা করলো। মাসের শেষ, তখন হাতে কানাকড়িও নেই। রাসেল ভাইয়ের দোকান থেকে ডিম একটা বাকি আনা হলো। সেই ডিম ইলমি খাওয়ার সময় অসহায় চোখে তাকিয়েছিল তারিন আর জেরিন। কতদিন তারা ডিম খায় না। তারিন রোজই ডিম খায়, খাওয়ার বায়না করে। ইলমি নিজের ডিমটুকুর 3 ভাগ করে জেরিন আর তারিনকে নিয়ে খেলো। অরিনের এই দিক দিয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে হয়। ইলমির মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলহান আবার মনে করার চেষ্টা করলো। মেয়েটার গায়ের রং কালো ছিল, কিন্তু শাড়ির রং ছিল সাদা, ধবধবে সাদা। চোখ দুটি উজ্জ্বল, ঝকঝকে আর গভীর। চেহারায় আত্মবিশ্বাসের ভাব প্রবল। এত রূপসী একটা মেয়ে, অথচ ইলহান তার নামটাই মনে করতে পারছে না। উফ! ইলমি ভার্সিটি থেকে ফেরার সাথে সাথেই ইলহান বোনের ঘরে হানা দিল। শোন, সেদিন নাইট পার্টিতে তোর যে বান্ধবী এসেছিল তার নাম কি? ইলমি হতাশ গলায় বলল, ভাইয়া, নাইট পার্টিতে আমরা মোট 8 জন বান্ধবী এসেছিল। তুই কার নাম জানতে চাইছো? ওই যে অনেক সুন্দরী, সাদা শাড়ি পরেছিল। সুন্দরী আবার সাদা শাড়ি? ইলমি ভাবলো, কিছুক্ষণ মনে পড়তেই বলে উঠল, বুঝেছি, মেঘের কথা বলছো নাকি? আমি কিভাবে জানবো? আমি তো তার নাম জানি না। আমাদের ফ্রেন্ডস গ্রুপে তো মেঘাই সবচেয়ে সুন্দরী, আর সেদিন সে সাদা শাড়িও পরে এসেছিল। তাহলে হয়তো মেঘাই। তুমি ওকে কেন খুঁজছো ভাইয়া? সেই রাতে ও আমার একটা উপকার করেছিল, কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাতে পারিনি। তুই কি ওকে একদিন বাসায় আসতে বলবি? ইলমি মুখ টিপে হাসলো, মাথা কাত করে বলল, আচ্ছা, বলবো। ঠিক আছে, বলিস, কিন্তু মনে করে। মেঘা, মেঘা, মেঘা। নামটা আওড়াতে আওড়াতে ঘর থেকে বের হয়ে গেল ইলহান। ইলমির কেবল হাসি পাচ্ছে। অবশেষে তার নাক উঁচু রাজপুত্রের মতো দেখতে ভাইটা কোনো মেয়েকে পছন্দ করেছে। অরিন বাড়ি ফিরেই তাজ্জব বনে গেল। হাসাদ ভাই এসেছে। তারিনার জেনের জন্য চিপস, জুস, কেক, বিস্কিট, আইসক্রিম এনে টেবিল ভরে ফেলেছেন। দুজনেই বিছানায় বসে পা দুলিয়ে আরামে খাচ্ছে। মায়ের চেহারা অত্যন্ত হাসি হাসি। অরিন রুমে প্রবেশ করতেই হালিমা আলমারি থেকে শাড়ি বের করে দিয়ে বললেন, আজ আর টিউশনিতে যাওয়ার দরকার নেই। হাসা তোর জন্য এসেছে, তোকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা, তুই ফোন ধরছিলি না কেন? আমি বাসে ছিলাম মা। আর আমি টিউশনিতে যাব না কেন? বাচ্চাগুলোর পরীক্ষা, আমাকে যেতেই হবে। এমন সময় মিস দিলে গার্ডিয়ান রেগে যায়। এইসব ফকিন্নিদের টিউশনি ছাড় তো, আর করতে হবে না। হাসাদের সাথে তোর বিয়েটা হয়ে গেলেই আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তখন আমরা সবাই খুব ভালো থাকবো। তোরও পাড়ায় পাড়ায় গিয়ে টিউশনি করে বেড়াতে হবে না। তুমি এসব কি বলছো মা? আমি কেন ওনাকে বিয়ে করব? উনি একটা অশিক্ষিত গুন্ডা। হালিমা কটমট করে বললেন, তোর জন্য কি এখন ডিগ্রিধারী রাজপুত্র আসবে? হাসাদ অশিক্ষিত হলেও অবস্থা সম্পন্ন। এমন ছেলে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা। তাও নিজে থেকে তোকে পছন্দ করেছে। ঢং করবি না অরিন। হাসাদের সাথে যদি তোর বিয়ে না হয়, তাহলে আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হালিমা শাড়িটা বিছানায় ছুঁড়ে দিয়ে চলে গেলেন। অরিন সাথে সাথে মুখ চেপে ধরল। তার দু চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে। একসময় ভাবল, হাসাদ ভাইয়ের সাথে বিয়েটা হলে মন্দ কি? হয়তো অরিন কোনোদিন সুখী হতে পারবে না, কিন্তু মাথা থেকে ধারের বোঝা নামবে। অরিনের বোন দুটো একটা নিশ্চিত জীবন পাবে। মা অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। অরিন শাড়ি পরে তৈরি হয়ে নিল। আজ সে হাসাদ ভাইয়ের থেকে আরও 5,000 টাকা ধার চাইবে। ঘর ভাড়া
বাকি পড়ে আছে। সামনের মাসে টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হতে হবে। টাকার জন্য হলো হাসাদ ভাইয়ের সাথে ঘুরতে যাওয়াটা দরকার। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে আত্মসম্মানহীন বানায়। মেঘা খুশিতে ঝুমঝুম করছে, একবার ওকে জড়িয়ে ধরছে তো আরেকবার ওকে। অরিন অবাক হয়ে ইলমিকে জিজ্ঞেস করলো। এর আবার কি হলো? ইলমি হাসতে হাসতে বলল, আমার বড় ভাই মেঘাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। এটা শুনে এত খুশি হওয়ার কি আছে? আমিও বুঝতে পারছি না, ওকেই জিজ্ঞাসা কর। অরিন আর জিজ্ঞেস করতে গেল না। মেঘাকে তার প্রচণ্ড অহংকারী মনে হয়। ক্লাসে কখনো অরিনের পাশে মেঘা বসেনি। প্রথম দিন যখন ইলমি অরিনের সাথে মেঘার পরিচয় করিয়ে দিল, তখন মেঘা এমনভাবে নাক কুচকিয়েছে যেন অরিন নোংরা জাতীয় কিছু। অরিন অবশ্য মন খারাপ করেনি, এই ধরনের ব্যবহার সে অভ্যস্ত। কিন্তু মেঘার সাথে অরিন কখনো নিজে থেকে কথা বলে না। ইলমির ভাইয়ের কথা বেশ ভালো করেই মনে আছে অরিনের। 2 মাস আগে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে, দেখতেও অস্ট্রেলিয়ান হিরোর মতো। গায়ের রং এত ফর্সা যে শ্বেতরোগী বলে ভ্রম হয়। অরিন এত ফর্সা ছেলে কখনোই আগে দেখেনি, তবে মানুষটা একটু পাগলাটে ধরনের। সেদিন রাতে অরিন না ধরলে তো 7 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছিল। নাইট পার্টি হচ্ছে ইলমিদের সাথে। বিশাল বড় বাউন্ডারি দেওয়ায় ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে দোলনা। যেই পাশে সুইমিং পুল ছিল ওইখানে ইলমিরা হইচই করছিল, ঠিক তার বিপরীত পাশেই দোলনায় নিঃসঙ্গের মতো বসে রয়েছিল ইলহান। অরিনদের বাড়ি থেকে মা ফোন করে জানান ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই, অরিন যাতে বাজার নিয়ে ফিরে। সাউন্ড বক্সে তখন গান চলছিল তীক্ষ্ণ শব্দে। অরিন এত শব্দের মাঝে মায়ের একটা কথাও বুঝতে পারছিল না। সে ছাদের অন্য পাশ চলে যায়। তখনও অরিন জানতো না যে ছাদের ওই পাশে একটা ছেলে বসে আছে। হঠাৎ 6 ফুট সাইজের বিশাল দীর্ঘদেহী মানুষটিকে ছাদের কার্নিশে দাঁড়ানো দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল অরিনের। মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো চিৎকার। ওই পাশে এত হইচইয়ের মাঝে অরিনের চিৎকার কেউ শুনল না। এমনকি যে মানুষটিকে দেখে অরিন চিৎকার দিয়েছে সেও কোনো হেলদোল দেখালো না। দেওয়ালের উপর দাঁড়িয়ে কেমন নেশাগ্রস্তের মতো টলতে লাগলো, যে কোনো সময় পড়ে যেতে পারে। বিপদের আশঙ্কা দেখে অরিন প্রায় ছুটে গেল। ছেলেটি ধপধপে সাদা হাত জাপটে ধরল। চোখ পিটপিট করে ছেলেটা অরিনকে একবার দেখার চেষ্টা করলো। তার আগে অরিন শরীরে সর্বশক্তি দিয়ে তাকে নিজের দিকে টেনে আনলো। ইলহানের নিয়ন্ত্রণহীন বিশাল দেহটা তুমুল বেগে এসে অরিনের ছোট্ট শরীরের উপর পড়ে গেল। একটা গাঢ় শব্দ হলো। অরিন কয়েক মুহূর্ত চোখে মুখে অন্ধকার দেখতে পেল। দুপায়ে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছিল। ছেলেটি অরিনের গা থেকে উঠে বসতেই অরিন নিঃশ্বাস নিতে পারল। আপনি কি সুইসাইড করতে যাচ্ছিলেন? বিচলিত ভঙ্গিতে প্রশ্নটা ছুড়ে দিয়েই অরিন হাঁপাতে লাগলো। অনেক কষ্টে উঠে বসতে পেরেছে সে, কিন্তু দাঁড়াতে পারবে নাকি এই ব্যাপারে নিশ্চিত হতে পারল না। পায়ে প্রচণ্ড ব্যথা করছে। ছেলেটার ওজন মারাত্মক। ইলহান মাথা নিচু করে চুপচাপ বসে আছে। অরিন আবার বলল, দেয়ালের উপর উঠে দাঁড়িয়েছিলেন কেন? যদি পড়ে যেতেন? পড়ে যাওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে আপনি চলে এলেন। কেন এলেন? মানুষটার কণ্ঠস্বর কেমন জড়ানো, চোখ ভালো মতো মেলতে পারছে না, আদা বোঝা হয়ে আছে অরিনের বুঝতে বাকি। আপনি কি অ্যালকোহলিক নাকি? কিছুটা। সুইসাইড করার জন্য কি নেশা করেছেন? ঠিক ধরেছেন। কিন্তু কেন? আপনি সুইসাইড কেন করতে চান? আপনার জীবনটা তো অনেক সুন্দর। এত সুন্দর জীবন রেখে কোন পাগলে মরতে চায় বলুন তো? ইলহান হাসলো, তার ছিল পূর্ণ। কে বলেছে আমার জীবন সুন্দর? কে বলেনি, কিন্তু আমার মনে হয় আপনি পৃথিবীর সুখী মানুষের মধ্যে একজন, যার এত বড় বাড়ি আছে, এত সুন্দর বাড়ির ছাদ আছে, যে ইচ্ছে করলেই মাথা উঁচু করে আকাশ দেখতে পারে, ঠান্ডা রুমে ঘুমোতে পারে, বাবা মা বোনদের নিয়ে দেশ বিদেশে ঘুরতে যেতে পারে। আর তার আবার কষ্ট কিসের? ইলহান শব্দ করে হেসে ফেল। ভরাট কণ্ঠের হাসির ছন্দটা বাজতে লাগলো দেওয়ালে দেওয়ালে। অরিন অবাক হয়ে তাকালো। হাসছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? আপনার কি ধারণা কেবল টাকা পয়সা, দেশ বিদেশে ঘুরে বেড়ানো
আকাশ দেখা, পরিবার, এসবের মাঝেই সুখ নিহিত। সুখ আসলে কিসের মাঝে নিহিত তা আমরা কেউ জানি না। তবে যখন আমরা সুখে থাকি তখন সেই সুখের মর্ম বুঝি না। সুখ নির্ভর করে আমাদের সন্তুষ্টির উপর। কিন্তু সমস্যা হলো আমরা কখনোই সন্তুষ্ট হই না, তাই সুখ আমাদের কাছে ধরা দেয় না। ভালোই বলেছেন, কিন্তু আমার জীবনে সন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। ইলহানের কণ্ঠস্বর বেশ তীক্ষ্ণ। অরিন সহর্ষে বলল, এই কথা আপনি কিভাবে বললেন? সারা জীবনে দুঃখের পাশাপাশি সুখের ব্যাপারটাও ঘটে। আপনার জীবনে কি কখনো সুখের ব্যাপার ঘটেনি? হুম। হঠাৎ করে এই দমকা বাতাসে অরিনের শাড়ির আঁচল উঠতে লাগলো। ইলহানের লালচে চুলগুলো কপাল ছেড়ে বাতাসের সাথে খেলতে লাগলো। প্রশান্তির একটা স্পর্শে এসে শরীর ছুঁয়ে যেতে লাগলো। অরিন মসৃণ হেসে বলল, দেখলেন তো, আপনি যে মিথ্যে বলছেন তা এইমাত্র প্রমাণ হয়ে গেল। ইলহান ভুরু কুঁচকাল। কিভাবে? এই তো এইমাত্র আপনার জীবনে খুশির ব্যাপার ঘটলো। এত সুন্দর একটা বাতাস এসে মনটা ভালো করে দিল, দেখলেন? আরও খুশির ব্যাপার ঘটবে যদি আজ বৃষ্টি হয়। বৃষ্টি বাতাসের সাথে খুশির কি সম্পর্ক? সম্পর্ক আছে। যখন বৃষ্টি হয় প্রকৃতি একটা উৎসবে আমেজে তৈরি হয়। খিলখিল করে হাসতে থাকে আকাশ আর মাটি। তাদের হাসির ঝরঝর শব্দ তৈরি হয়। পরিবেশে শীতল হয়ে ওঠে। স্নিগ্ধ একটা আভা ছড়িয়ে পড়ে। কখনো বৃষ্টির সময় জানালা আটকাতে গিয়ে বাইরে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করার চেষ্টা করেছেন? অথবা জানালায় মুখ দিয়ে বাইরে বৃষ্টি পান করেছেন? বৃষ্টি পান করার জিনিস নয়, পলিউশন থাকতে পারে। আপনি যেটা পান করেছেন সেটার থেকে বৃষ্টির পলিউশনও হাজার গুণে ভালো। এখন শুনুন আমার কথা। মানুষ বড় বড় সুখগুলো ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে। আমার সেটা বুঝতে পারি না বলেই সুখ আমাদের কাছে ধরা দেয় না। আপনি বলছেন আপনার জীবনে নাকি কখনো সুখের ব্যাপার ঘটেনি, সব সময় দুঃখের ব্যাপার ঘটেছে। আচ্ছা, সত্যি একটা কথা বলুন তো, আপনি কি কখনো প্রিয়জনের মৃতদেহ কাছ থেকে দেখেছেন? ইলহান অদ্ভুতভাবে মাথা ঝাঁকালো। সে দেখেনি। অরিন হেসে বলল, একটা সুন্দর ভরা সংসার হঠাৎ করে হাহাকারে বয়ে যেতে দেখেছেন? মা অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু টাকা নেই। সেই টাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের জীবনের দেখা সবচেয়ে নিকৃষ্ট মানুষের কাছে হাত পেতেছেন? ইলহান এই পর্যায়ে জবাব দিল না। অরিন নিজেই বলে যেতে লাগলো, ছোট বোন বাহানা করলো খাবারের জন্য, কিন্তু ঘরে কোনো খাবার নেই। প্রচণ্ড খিদে পেটে নিয়ে সে ঘুমিয়ে পড়ল। তখন তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে মোচড় দিয়েছে, ডুকরে কেঁদে উঠেছে। যখন কাউকে বিশ্বাস করা যায় না, জীবনটাকে তখন নিশ্চল হয়ে যেতে দেখেছেন। বিপদের সময় পরিচিত মানুষগুলোর রূপ বদলন মতন ভয়ঙ্কর অনুভূতি করেছেন। তখন বিশ্বাস ভেঙে যায়। ভাঙা বিশ্বাস কখনো জোড়া লাগে না। একটা মানুষ কতটা কষ্ট দেখতে পারেও, আমি যদি এত ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি আমার চেয়েও দুঃখী মানুষ? ইলহান বিস্মিত স্বরে বলল, আপনার জীবনে এত ক্রাইসিস? এসব তো কিছুই না, আরও কত ভয়ঙ্কর ঘটনা আছে। শুনলে আপনার মন খারাপ হবে, তাই আর না শোনাই ভালো। কিন্তু বিশ্বাস করুন, আমার না কখনো মরতে যেতে ইচ্ছে করেনি। সব সময় আমি বাঁচতে চেয়েছি, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছি। এই নিষ্ঠুর দুনিয়াতে কত কষ্ট নিয়ে আমরা বেঁচে থাকি সুখের আশায়। সেই সুখ যখন সত্যি এসে ধরা দেয়, তখন সেই দুঃখের স্মৃতিতে ডুবে থাকি। মুচড়ে পড়ে আমরা মরতে যেতে চাই। সে তো মহা আহাম্মক, বড় আহাম্মক। একটা কথা সব সময় মনে রাখবে, মরে যাওয়া মানে হেরে যাওয়া। ভিতরা মরতে চায় আর সাহসীরা বাঁচতে চায়। ইলহান মাথা নিচু করে ভাবল, অরিনের থেকে তার জীবনের কষ্ট অনেক কম। বরং অরিনের কষ্টের কাছে তার জীবনের কোনো কষ্টই কষ্ট না। এভাবে নেশার ঘরে মরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে, অনেক বড় ভুল। ভাগ্যিস মেয়েটা এসেছিল, নয়তো ইলহান বুঝতো কী করে
যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বহুদিন পর বৃষ্টিতে গা ভেজালো ইলহান। দুহাত প্রসারিত করে মেলে দিল। চোখ বন্ধ করে বৃষ্টি শীতলতা অনুভব করলো। আসলেই তো ভীষণ সুখ। মনে হচ্ছে যেন বৃষ্টি নয়, আকাশ থেকে সুখ বর্ষণ হচ্ছে। অরিন লাভ শুরু করলো। অরিন লাভঝাপ শুরু করলো। তার চঞ্চলতা দেখে ইলহানের মন ভরে উঠল। সামান্য বৃষ্টি মানুষের মনে এত আনন্দ এনে দিতে পারে। চঞ্চলা স্নিগ্ধা উজ্জ্বল হাসির মেয়েটিকে ইলহান বিভোর হয়ে দেখছিল। ছাদে কেবল তারা দুজন, বাকিরা বৃষ্টি দেখে কবেই নিচে নেমে গেছে। অনেক কথা তাদের খেয়াল নেই। অরিন মুখে লেপ্টে থাকা চুলগুলো দুহাতে সরিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটায় চেহারা ভেজাচ্ছিল। প্রতিটা দৃশ্য ইলহানের হৃদয়কে খঞ্জরের মতো ধারালো আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। ইলহানের মনে হলো এরকম ক্ষত বিক্ষত সে 1000 বছর ধরে হতে পারবে। আফসোস হলো ভীষণ। ইচ্ছে করলো হাত দিয়ে অরিনের গাল ছুঁয়ে দিতে। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘোর কাটলো দুজনের। অরিন তাড়াহুড়ো করে বলল, আল্লাহ, আমার তো বাড়ি যেতে হবে, রাত 10টা বেজে গেছে। অনেক উপদেশ দিলাম, আপনি প্লিজ আর কখনো সুইসাইড করতে যাবেন না, এটা খুব খারাপ জিনিস, মনে থাকবে? ইলহান মনে মনে বলল, সব সময় মনে থাকবে। অরিন ইলহানের উত্তরের অপেক্ষা না করেই ছাদ থেকে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু ইলহান দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজল। তার সর্দি লেগে গেল। পরদিন সকালে জ্বরে সে টনসিল ফুলে গেল। মা কেঁদে কেটে ঘরে ডাক্তার ডেকে এনে একটা হুলুস থুলুস কাণ্ড বাঁধালেন। মেঘার ঠোঁট থেকে হাসি যেন নামছে না। চোখ বড় করে মাথা দুলিয়ে দুলিয়ে খুব আগ্রহ নিয়ে সে বান্ধবীদের সাথে ইলমিদের বাড়ির নাইট পার্টির গল্প করছে। তবে মেঘার গল্পের প্রধান হিরো যে ইলহান সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার চেহারায় তুমুল একটা উল্লাসী ভাব ঝিকমিক করছে। চেহারার দৃষ্টি চকচক করছে। জানিস, ইলমির ভাই অস্ট্রেলিয়া থেকে হাই স্টাডি কমপ্লিট করে এসেছে। দেখতে রাজপুত্রের চেয়েও কম নয়। ইলমি যতটা সুন্দর তার চেয়েও 10 গুণ বেশি সুন্দর তোর ভাই। এত সুন্দর একটা মানুষকে যে কিভাবে হয়, প্রথম দেখাতেই আমি পুরো ফিদা হয়ে গেছি। আমার মনে হয় যে কোনো সাধারণ মেয়ে তাকে দেখা মাত্রই ফিদা হয়ে যাবে। উফ, আমার তো এখনো বুকের মধ্যে কেমন ধপধপ করছে। রুবি গালে হাত রেখে বলল, কিন্তু ইলহান ভাইয়া হঠাৎ তোকে বাড়িতে ডাকলো কেন? মেঘার চেহারায় লাজুক আভা প্রকাশ পেল। সেটা আমি কিভাবে বলবো? তবে সেদিন না উনি আমার দিকে বারবার লক্ষ্য করছিলেন। আমি খেয়াল করেছি পার্টিতে এত মেয়ে, উনি সবাইকে অ্যাভয়েড করে শুধু আমার দিকেই তাকিয়ে কেন দেখতে গেল বলতো? আবার শুধু আমার সাথেই কথা বলেছে, অন্য কারোর সাথে বলেনি। এমন কেন করবে বল? আরশি মজার চলে বলে উঠল। মেঘা মুখে দুহাত চেপে ধরল। তাহলে আমি সাথে সাথে হার্ট অ্যাটাক করব। এমন কথা তোরা বলিসই না প্লিজ, আমার হার্ট স্টপ হয়ে যাবে। হো হো করে সবাই হেসে উঠল। মেঘা অসহায় মুখে বলল, ধ্যাত, হাসছিস কেন তোরা? অরিন দীর্ঘশ্বাস চাল। মেঘা এখানে বসেই একদমে অনেকগুলো মিথ্যা কথা বলে ফেলেছে। মানুষ এত মিথ্যা বলে কি মজা পায়? ইলহান ভাই মেঘার দিকে একবারও তাকানি। তিনি তো মেয়েদের সাইডেই আসেনি। পার্টি হয়েছিল ইলমিদের বাড়ির ছাদে। ইলহান যেখানে বসেছিল সেটা একদম ছাদের বিপরীত পাশ। তিনি সারাক্ষণ একা একাই ছিলেন। একবারের জন্য মেয়েদের মাঝে আসেননি। শুধু ইলমি যখন সবাইকে পরিচয় করাতে নিয়ে গেল তখনই তিনি একবার মেঘার দিকে তাকিয়ে বলেছেন, হ্যালো। ওইটুকু ব্যাপারটাকে মেঘা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলছে কেন? এদিকে মজা পাচ্ছে সে। অদ্ভুত মেয়ে মানুষ। বাড়ি ফিরেই অয়নের মন খারাপ হয়ে গেল। মা আবার আসাদ ভাইয়ের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে লেগেছেন। অথচ অয়নের কাল রাতেই বলেছিল মরে গেলেও আসাদ ভাইকে বিয়ে করবে না। গতকাল লোকটির সাথে ঘুরতে গিয়ে একটা জঘন্য ঘটনা ঘটেছে। রিকশায় ওঠার পর বারবার কাঁধে তার কোমরে হাত দিচ্ছিল আসাদ ভাই। রিকশাওয়ালাকে বলল হুট তুলে দিতে। ইতস্তত করে বলল, হুট তুলতে হবে না। কেন তুলতে হবে না? বাইরে কত রোদ।
তোমার কষ্ট হবে। বারণ করা সত্ত্বেও তিনি হুট উঠালেন। অয়নের প্রায় দম আটকে আসছিল। সে দুবার বলল, হাত সরান প্লিজ। আসাদ ভাই কোনো জবাব দিল না। অয়নের চিৎকার করে কাঁদতে মন চাইল। রিক্সা থামলো একটি আবাসিক হোটেলের সামনে। অয়নের চেহারা প্রায় রক্তশূন্য হয়ে গেল। কাপা কাপা গলায় প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? আসাদ হাসাদ অরিনের কাঁধে হাত জড়িয়ে বলল। ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। অরিন সাথে সাথে হাত সরিয়ে দিল। কঠিন গলায় বলল, আমি আপনার সাথে ভেতরে যাব না। হাসাদের চেহারে বিরক্তি, তবুও নরম হেসে বলল, কেন? আহা চলো না। তুমি না 5,000 টাকার কথা বলেছিলে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আসো। অরিনের কান্না পাচ্ছে। মানুষটিকে আলাদা ভেবেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে উনি সাইফুল আঙ্কেলের চেয়েও বাজে। অরিনের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি কোনো পেশা না যে টাকার লোভ দেখে আমাকে রুমে নিয়ে যেয়ে দরজা দিতে পারবেন। কিন্তু অরিন কিছু বলতে পারল না। তার ডাগর চোখ দুটি ভিজে আসছিল, কণ্ঠ কেঁপে আসছিল। চারপাশ ঝাপসা দেখতে শুরু করলো। হাসাদ বলল, কি হয়েছে অরিন? দেখো, প্রয়োজন আমাদের সবারই আছে। এত ন্যায় অন্যায় ভাবলে চলে না। আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার হাতে এখন দুটো অপশন। বাড়ি ফিরে গেলে তুমি 5,000 টাকা পাবে না, বরং আরও 24,000 মিলিয়ে মোট 31,000 টাকা জোগাড় করতে হবে। আর যদি আমার সাথে ভেতরে যেতে পারো, তাহলে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তোমার পুরো জীবন আমি গুছিয়ে দেব। তোমাকে আমি বুদ্ধিমতী মনে করি। আশা করছি তুমি নিজের ভালো বুঝবে। অরিন মনে মনে বলল, আপনি একটা জঘন্য পচা গন্ধযুক্ত নর্দমার কীট। অরিনকে চলে যেতে দেখে বিস্মিত হলো হাসাদ। সে ভাবেনি যে অরিন তার প্রস্তাব এইভাবে প্রত্যাখ্যান করবে। ভীষণ বিরক্ত লাগলো। পান্তা খেতে নুন পায় না, তার আবার এত ভাব কিসের? হাসাদ অরিনের পাশে হাঁটতে হাঁটতে বলল, বোকামি করো না অরিন। মানুষের জীবনে সুযোগ একবারই আসে। অরিনের খুব ইচ্ছে করলো হাসাদ ভাইয়ের গালে একটা শক্ত চড় মারতে, কিন্তু পারল না। এই চরটা পরবর্তী সময়ের জন্য তোলা থাকুক। 26,000 টাকা তার মুখের উপর ছুঁড়ে মারার পর না হয় অরিন চরের সঙ্গে একতলা থুতু উপহার দিবে। এই যে মামা, এদিকে আসুন। রিক্সা ডেকেই অরিন উঠে পড়ল। হাসাদ রিক্সা ধরে দাঁড়িয়ে রইল। দৃঢ় গলায় বলল, অরিন, আরেকবার ভেবে দেখো। অরিন গরম কণ্ঠে বলল। রিস্কা ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। অরিনের রক্তিম চেহারা দেখে হাসাদের ভয় হলো। রিক্সা ছেড়ে দিল সে। অরিন কাঁদতে কাঁদতে ছোটবেলার কথা মনে করল। এমন একটি ভয়ঙ্কর সময় তার জীবনে আরও একবার এসেছিল। সাইফুল আঙ্কেল তাদেরই বাড়ি আসতেন। অরিনদের প্রতিবেশী ছিলেন তিনি। আদর করার বাহানায় বাজেভাবে অরিনকে স্পর্শ করতেন। অরিন মায়ের কাছে অভিযোগ করেছিল, অথচ মা তার কথা বিশ্বাসই করল না। বলাই বাহুল্য যে তখন সাইফুল আঙ্কেলের সাথে অরিনদের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি বিভিন্ন উপায়ে অরিনদের উপকারে এসেছেন। আর কিছুদিন আগে যখন মা অসুস্থ হলো, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এগিয়ে এলো না। সাইফুল আঙ্কেল মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন, হসপিটালের বিল দিয়েছেন, তার বাড়ি নিয়ে অরিনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এই লোকটিকে ছোটবেলা থেকেই অরিন ঘৃণা করে এসেছে। নিরুপায় হয়ে তারই সাহায্যে হাত পেতে গ্রহণ করতে হয়েছে। এর চেয়ে বাজে অনুভূতি কারোর জীবনে আর কি হতে পারে? অরিন বাড়ি ফিরে এলো। হালিমা অরিনকে দেখে বুড়কুচকে বলেন, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? অরিন জবাব না দিয়ে নিজের রুমে ঢুকে গেল। হালিমা পেছন পেছন এলেন। অগ্রাহ্যপূর্ণ কণ্ঠে বললেন, বিয়ের ব্যাপারে কোনো কথা হলো? কি বললো হাসাদ? অরিন রাগে স্বরে বলল, মা, তুমি আর কখনো আমাকে হাসান ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। অরিন দরজা আটকে কাঁদতে বসলো। হালিমা সেই কান্নার আওয়াজ শুনলেন না, রাগে গজগজ শুরু করলেন, যেন অরিন ভীষণ অপরাধ করে ফেলেছে। অরিন আলমারি খুলে দুটো ভারী স্বর্ণের দুল বের করলো। জীবনে কত ঝড় ঝাপটা গেছে, কিন্তু কখনো এগুলোই হাত দেওয়ার সাহস হয়নি। বাবা এই দুলগুলো বানিয়ে রেখেছিলেন অরিনের বিয়ের জন্য। আজ অরিন সিদ্ধান্ত নিয়েছে এগুলো বিক্রি করে দিবে। হাসাদ ভাইয়ের 26,000 টাকা শোধ না দেওয়া পর্যন্ত তার গায়ের রক্ত ঠান্ডা হবে না। ইলহান আয়নায় দাঁড়িয়ে চুলটা আবার গুছিয়ে নিল। তাকে দেখতে ভালো লাগছে তো, নাকি একটু সেট করবে? ইলমিকে জিজ্ঞেস করলে হয়।
ইলমি রুমে দরজায় টোক্কা দিতেই সে বলল, কে, ভাইয়া নাকি? বুঝলি কিভাবে? ইলমি হাসল। আজকে ভাইয়া কম হলো 10 বার তার রুমে এসেছে, শুধু মেঘা কখন আসবে এটা জিজ্ঞেস করার জন্য। এত আগ্রহের পেছনে রহস্য বুঝতে ইলমির অসুবিধা হচ্ছে। তার বেশ ভালোই লাগছে। অবশেষে ভাইয়ের কোনো একটা মেয়েকে পছন্দ হলো। কিন্তু মাঝে মাঝে ইলমির মনে হয় ভাইয়ের পছন্দ করা মেয়েটি মেঘা না হলেই ভালো হতো। মেঘাকে ইলমির তেমন একটা পছন্দ নয়, কিন্তু কি করার, ভাইয়া যেহেতু পছন্দ করেছে তাই ইলমিকেও মেনে নিতে হবে। ইলহান আয়নার দিকে যেয়ে বিভ্রান্তির স্বরে বলল, আচ্ছা ইলমি, আমার কি দাড়িটা শেভ করা উচিত? হঠাৎ দাড়ি শেভ করবে কেন? ইলহান লাজুক মুখে বলল, না, এমনি বলছিলাম। তোমাকে দাড়িতেই বেশি সুন্দর লাগে ভাইয়া। ও আচ্ছা। যদিও ইলহান জিজ্ঞেস করেনি তবু ইলমি বলল। মেঘারা ঠিক বিকাল 5টায় আসবে। 5টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি। ইলহানের সাদা চেহারায় গোলাপি আভা জমে উঠল। বিব্রত কণ্ঠে বলল। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? ইলমি মুখ টিপে হেসে ফেলল, বলল, জিজ্ঞাসা না করলেও আমি জানি তোমার মন আঁকুপাকু করছে। তুমি বরং একটা কাজ করো, ঘরে গিয়ে ঘড়ি ধরে বসে থাকো। আর মাত্র 30 মিনিট। 1 মিনিট অলরেডি চলে গিয়েছে। ইলহানের খুব অস্বস্তি লাগছে, তবুও বলল, তুই কয়জনকে আসতে বলেছিস? 5 জন। এতজনকে বলার কি দরকার ছিল? শুধু মেঘাকে বললেই হতো। তোমার চিন্তা শক্তি কি ভোতা হয়ে গিয়েছে ভাইয়া? মেঘা আমার ক্লাসমেট, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই। এখন হঠাৎ যদি ওকে একা বাসে ইনভাইট করি তাহলে অন্যরা সন্দেহ করবে না? ও আচ্ছা, ঠিক। ইলমি হাসি হাসি চেহারায় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইলহান বিরক্ত হয়ে উঠে চলে এলো। না জানি মনে মনে কি ভাবছে মেয়েটা। ইলহান তো শুধু মেঘাকে ধন্যবাদ দিতে চায়, তবে এটা ঠিক যে ধন্যবাদ দেওয়ার থেকেও ইলহানের মন ব্যাকুল হয়ে আছে তার স্নিগ্ধ মুখটা দেখার জন্য। মেঘেরা এলো ঠিক সন্ধ্যা 6:30টায়। পুরো 1.5 ঘন্টা দেরি। এত দেরি হওয়ার কারণ মেঘার সাজগোজ। মেয়েটা ভয়ঙ্কর সাজ দিয়েছে। সামান্য একটা কারণে এমন বিয়েবাড়ি মার্কা সাজ না দিলেও চলতো। ইলমি অবশ্য মেঘাকে কিছু বলল না, কিন্তু তার চূড়ান্ত বিরক্ত লাগছে। এমন একটা মেয়েকে তার ভাই যে কেন পছন্দ করলো, ধুর। ইলমি সবাইকে নিয়ে ইলহানের রুমে এলো, কিন্তু দেখা গেল ইলহান অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সবাইকে বাহিরে দাঁড়াতে বলে ভেতরে এসে ভাইকে ডাকতে লাগলো ইলমি। ইলহান তখন স্বপ্নে মগ্ন। ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল সে। স্বপ্নে অরিন ছিল, তার চেহারা কাঁদো কাঁদো। ইলহান উতলা কণ্ঠে বলল, প্লিজ আপনি কাঁদবেন না, আমার একটু ভালো লাগছে না। আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি সব ঠিক করে দিব। অরিন শুধু কেঁদে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। ইলহান বুকের ভেতর অসহ্য শূন্যতা অনুভব করলো। তখনই ইলমি ডাক কানে এলো। ভাইয়া উঠো, মেঘারা চলে এসেছে। সত্যি এসেছে? কোথায়? ইলমি মেঘাদের ভেতরে ডেকে আনলো। ইলহান সবার দিকে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত চেহারাটি খুঁজে না পেয়ে হতাশ হলো। ইলমি মেঘার হাত ধরে বলল, এই যে, এটা মেঘা। মেঘার হাত কাঁপছে। তার সামনে বসা ছেলেটি অতিমাত্রায় সুদর্শন। মেঘা চোখ তুলে তাকাতেই পারছে না, কণ্ঠ জড়িয়ে আসছে লজ্জায়। এমন অবস্থাতেই বলল, হাই। এটাই কি মেঘা? হ্যাঁ, মেঘাই তো, ওকেই তুমি আসতে বলেছিলে। ইলহান খুব বিরক্ত বোধ করছে। সবাইকে ঘর থেকে বের করে দিতে মন চাইছে, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ করে রইল। এরই মধ্যে ইলমি বলল, তুই নাকি নাইট পার্টির দিনে ভাইয়াকে কি একটা উপহার করেছিলি, সেজন্য ভাইয়া তোকে থ্যাঙ্কস জানাতে চায়। মেঘার মনে পড়ছে না সে কি উপকার করেছিল। ইলহান গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি না কিছু বুঝতে পারছি না। মেঘার কণ্ঠে বিভ্রান্তি। ইলহান বলল, আমিও কিছু বুঝতে পারছি না। অরিনের বিয়ের ব্যবস্থা খুব দ্রুত করা হলো। হাসাদ ভাই হঠাৎ বাড়ি এসে বলেন তিনি অরিনকে বিয়ে করবেন, কাজ প্রস্তুত। ঘরোয়াভাবে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সবচেয়ে উৎসাহী ছিলেন হালিমা। পাশের বাড়ির নাজমা ভাবিও এসে হালিমার সাথে রান্নাবান্নায় হাত লাগালেন। আজকের মধ্যেই কাবিন হয়ে যাবে। নাজমার মেয়ে শিউলি এসেছে অরিনকে বউ সাজাতে। হাসাদ ভাই অনেক টাকার জিনিস কিনে এনেছেন। অরিন মূর্তির মতো চুপচাপ বসে আছে, চোখের পলকটাও ফেলছে না। সে আজ অনুভূতি শূন্য।
হাসাদ ভাই যখন বাড়িতে এলেন অরিন তার সাথে একটা কথাও বলল না, দরজা দিয়ে বসে রইল। কিন্তু মা খুব চেঁচামেচি করছিলেন। অরিন দরজা খুলতে বাধ্য হলো। তখন হাসাদ ভাই হুড়মুড় করে রুমে ঢুকে গেলেন। অরিনের পায়ে ধরে বললেন, মাফ করে দাও, আমি তোমাকে চিনতে ভুল করেছি অরিন। আর ভুল তো সব মানুষেরা হয়। আমি তো ফেরেশতা না। জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। তোমার রাগ ভাঙানোর জন্যই এত আয়োজন। আমি কিন্তু তোমার কাছে এখন কোনো অন্যায় আবদার করছি না। বিয়ের পবিত্র বন্ধন, আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না। অরিন থমথমে মুখে বলল, আমি আপনাকে বিয়ে করব না হাসান ভাই, আপনি চলে যান। লজ্জা থাকলে আপনার এই কুকুরের মতন চেহারা নিয়ে আমার সামনে কখনোই আসবেন না। কথাটি অরিন খুব উচ্চস্বরে বলেছিল। মা শুনতে পেলেন রান্নাঘর থেকে। সাথে সাথে তেড়ে এসে অরিনের গালে একটা চর বসিয়ে মারলেন। অভদ্র মেয়ে, তোকে আমি এইভাবে মানুষকে অপমান করা শিক্ষা দিয়েছিলাম? থাক খালাম্মা, মাথা গরম করবেন না। অরিন না বুঝে বলেছে, আমি কিছু মনে করিনি। হালিমা নরম গলায় বলেন। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অরিন বাথরুমে চলে গেল। কল ছেড়ে কাঁদতে বসলো। একটু পরে হালিমা এসে আদেশ করলেন, দরজা খোল অরিন, শিউলি তোকে সাজাতে এসেছে। যদি তুই এই বিয়ে না করিস তাহলে তারিন আর জেরিনকে নিয়ে আমি বিষ খেয়ে মরব। আর কত জ্বালাবে আমাদের। তোর এই বিয়েটা যে কত জরুরি সেটা কি বুঝতে পারছিস না? নাকি আমাদের ভালোটাই তুই সহ্য করতে পারিস না? অরিন দরজা খুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো কেন আমি হাসান ভাইকে বিয়ে করতে চাই না? তিনি সেদিন আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আবাসিক হোটেলে নিয়ে গেছিলেন, আমাকে জঘন্য প্রস্তাব দিয়েছিলেন। এরকম একটা মানুষকে আমি বিয়ে করব? তুমি যদি বলো এত কিছুর পরেও বিয়ে করতে হবে, তাহলে আমি তাই করব। হালিমা অবাক হয়ে চেয়ে রইলেন। একটু পর বলেন, তার উদ্দেশ্য খারাপ হলে সে নিশ্চয়ই তোকে বিয়ে করতে আসতো না। ভুল মানুষেরই হতে পারে। কেউ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উচিত। মায়ের উত্তর অরিনকে স্তব্ধীভূত করে দিল। আর তর্কে জড়ানোর আগ্রহ পেল না সে। মমের পুতুলের মতো দুর্ভাগ্যকে মেনে নিল। হঠাৎ করে পুরো জগৎটাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছিল তার। যেখানে নিজের মাই মেয়ের দুঃখ বুঝল না, সেখানে অন্য কাউকে এই দুঃখের কথা বোঝানো নিতান্তই হাস্যকর। বুকে পাথর চাপা দিয়ে অরিন বিয়ের জন্য তৈরি হচ্ছিল। শিউলি কাজল পরানোর সময় বলল। অরিন আঙ্গুলের ডগা দিয়ে চোখের জল মুছল। এমন সময় ইলমির ফোন এলো। অরিনের ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। বারবার ফোন কেটে দিতে লাগলো সে। কিন্তু ইলমিও নাছোড়বান্দা, অনবরত ফোন করেই যাচ্ছে। অরিনের একবার মনে হলো ফোনটা বন্ধ করে রাখে, কিন্তু করতে পারলো না। ইলমির কল রিসিভ করলো। হ্যালো। অরিন, কোথায় তুই? আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অরিনের বুক ধক করে উঠল। এই রাতের বেলা ইলমি তার বাড়িতে কেন এলো? কি হয়েছে? তুই হঠাৎ এখানে কেন এলি? কেন? আমি কি আসতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু এমন না বলে কয়ে তো তুই কখনো আসিস না। ভাগ্যিস না বলে এসেছিলাম, নাহলে জানতেই পারতাম না যে তোর বিয়ে হয়ে যাচ্ছে। স্বার্থপর, আমাকে জানালি না কেন? সব কথা জানতে ইচ্ছে করে না। অরিনের কণ্ঠে তীব্র হাহাকার। ইলমি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে ভাইয়া বসেছে, তুই একবার বাড়ির বাইরে পেছনের রাস্তাটা আসতে পারবি? কি হয়েছে বলতো? আগে তুই আয়, তারপর বলবো। এখন মা আমাকে বাসা থেকে বের হতে দিবে না। বিয়েটা মিটে যাক, তারপরে আস্তে ধীরে কথা হবে। তোরা ভিতরে এসে বস। ইলমি তুমুল কণ্ঠে বলল। না, এক্ষুনি আসতে হবে। আন্টি বের হতে না দিলে আমি রাজি করাবো। ইলমি এই বলে ফোন রেখে দিল। অরিন দীর্ঘশ্বাস চালো। মেয়েটা কি করতে চাইছে? একটু পর হালিমা এসে বলেন, অরিন, কেউ যাতে না দেখে এমনভাবে মাথায় বড় ঘোমটা দিয়ে বাইরে যা। 2 মিনিটের মধ্যে চলে আসবে। ইলমি এসেছে তোকে নিতে। হালিমা যখন এই কথা বলছেন, ইলমি তখন পেছনে দাঁড়িয়ে হাসলো। অরিন জানতো ইলমি মাকে রাজি করিয়েই ছাড়বে। মা ইলমিকে খুব পছন্দ করেন। অবশ্য যাদের টাকা পয়সা আছে তাদের সবাইকে মা পছন্দ করেন। আগে তিনি এমন ছিলেন না। ইদানিং অভাবে মায়ের স্বভাব নষ্ট হয়েছে।
ন্যায় অন্যায়ের পার্থক্য তিনি বুঝেন না, শুধু বোঝেন টাকার হিসাব। কি আশ্চর্য! অরিন ইলমির সাথে বাহিরে এলো। বড় গাড়ির ভিতরে বসেছিল ইলহান। ইলমি বলল, ভাইয়া তোর সাথে একটু কথা বলতে চায়। এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে এনেছিস? কথাটা কি পরে বললে হচ্ছিল না? পরে বলতে খুব দেরি হয়ে যেত রে। অরিন আগামাথা কিছুই বুঝতে পারছে না। ইলমি ঠেলে অরিনকে গাড়ির ভেতর ঢুকিয়ে দিল, দরজা লক করে দিল। অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রইল অরিন। পাশে ইলহান মাথা নিচ করে আছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বলল, কেমন আছেন? ভালো আছে, আপনি? এই তো ভালো। আজ বুঝি আপনার বিয়ে? প্রশ্নটা করার সময় ইলহানের কণ্ঠ কাঁপল। অরিন কি সেই কম্পন অনুভব করেছে? অরিন উত্তরে স্মিত হেসে বলল, জি। সেই হাসিতে বিষাদ মাখা। সেদিনের মতো প্রাণবন্ত স্নিগ্ধ হাসি কেন হাসছে না অরিন? ইলহান ইতস্তত করে বলল, সেদিনের জন্য আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। এর কোনো প্রয়োজন নয়। আমি যেটা করছি তা আমার সাধারণ দায়িত্ববোধ। এরপর শুধুই নিস্তব্ধতা। কেউ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। অরিন বিব্রত গলায় বলল, আপনি কি আর কিছু বলবেন? ইলহানের বুক ভর্তি দ্বিধা, অনুভূতির জ্বরে ভাসছে মন, কিন্তু বলার সাহস নেই। তবুও হঠাৎ বলল, আমি কি একবার আপনার হাতটা ধরতে পারি? অরিন ভুল কুঁচকাল, কিছুটা অবাক হলো, সপ্রতিভ হেসে পড়ল। ঠিক আছে, ধরুন। ইলহান অরিনের হাত ধরল। তার চেহারায় তৃপ্তির হাসি ঝলমল করছে। ঘোর মাখা গলায় বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন আমার জীবনে খুশি হওয়ার মতো কোনো ব্যাপার কখনো ঘটেছে কিনা। তখন আমি জবাব দিতে পারিনি, কারণ মনে রাখার মতো কিছু খুঁজে পাইনি। কিন্তু আজ মনে হচ্ছে পেয়েছি। কি পেয়েছেন? এমন সময় ফোন বেজে উঠল। মায়ের নাম্বার। অরিন বিচলিত কণ্ঠে বলল, এই তো, মা ফোন করেছে, আমাকে যেতে হবে। অরিন গাড়ি থেকে নামতে নিলে ইলহান তার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। অরিন বিস্মিত গলায় বলল, কি ব্যাপার? ইলহান আকুল কণ্ঠে অনুরোধ করল, আমার হাতটা আর কিছুক্ষণ ধরে থাকবেন প্লিজ? কতক্ষণ? বড় অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করলো অরিন। ইলহান বিড়বিড় করে বলল, জানি না, হয়তো সারা জীবন। বাইরে হঠাৎ বৃষ্টির তোলপাড় শুরু হলো। ঝমঝম বৃষ্টি, ঝমঝম শব্দ করে হাসছে আকাশ আর মাটি। পরিবেশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। অরিন ইলহানের হাতটা ধরে রেখে জানালা দিয়ে বাইরে তাকালো। মনে হলো বৃষ্টি নয়, আকাশ থেকে যেন সুখ বর্ষণ হচ্ছে।